শরীর ঘামাইতে ঘামাইতে অস্থির হয়ে যায়। স্যালাইন খাইলাম, তারপরে মনোজন তৃপ্তিটা মিলে না। সহ্য করার মতন গরম না, আমার জীবনে আমি এত বড় গরম দেখিনি। এই রোদ্রে কাজ করতে খুব কষ্ট হয়, গরম পড়ে, গা ঘামে। পানি দেওয়ার পরেও তারপরে গরমে এই পচন লাগছে। প্রত্যেক দিনে আমার মুরগি 5টা-10টা করে মারা যেতেছে। মুরগি গরমে পানি বেশি খাইছে, খাদ্য কম খাইছে, ডিম কমে গেছে মেলা। এই গরমে আমাদের মুরগি গেলে অনেক হিট স্ট্রোকে মারা যাচ্ছে। আবির, বেশ কয়েকদিন ধরে তীব্র তাপ প্রবাহ বইছে সারা দেশে, এবং এই তাপ প্রবাহে যে শুধু আমরা যারা মানুষ, সাধারণ মানুষ রয়েছে বা সর্বস্তরের মানুষ, আমরা শুধু নাকাল অবস্থা তাই কিন্তু নয়, পিচঢালা পথ থেকে ফসলি জমি সবকিছুই কিন্তু এই তীব্র গরমে পুড়ে যাচ্ছে। এর সাথে আরো যুক্ত করতে চাই যে প্রাণীগুলো কিন্তু এই তীব্র গরমের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম ভাবে আক্রান্ত হচ্ছে এবং তাদেরও জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যদি বলি যে সারা বাংলাদেশে যে শত শত খামার রয়েছে, মুরগির খামার, সেখানে মুরগির হিট স্ট্রোকে মারা যাচ্ছে এবং খামারি আর ব্যবসায়ীরা ক্ষতির মুখেও পড়েছে। পানি কিনা খাওয়া লাগে 2 টাকা গ্লাস, দেখা যায় দিন 10-20 গ্লাস পানি খেলে 40-50 টাকা যায়। 200 টাকা পার মান্থ ইলেকট্রিসিটি বিল যাবে। পিরিয়ডিক্যালি আমাকে বিভিন্ন ফিল্টার চেঞ্জ করতে হবে। স্বাভাবিক প্রক্রিয়াটা যখন বন্ধ হয়ে যায়, সেটা সাপ্লাইয়ের মাধ্যমে হোক, নিজে পিউরিফাই করে হোক, অথবা বোতলজাতের মাধ্যমে হোক, আপনার উৎপাদন খরচ বাড়বে। এই যে অর্থটা খরচ হচ্ছে, সেই অর্থটা আমরা অন্য কোনো বিকল্প কাজে লাগাতে পারতাম। যেটা ইন্টারসেক্টরাল যদি একটা প্ল্যান হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সবাই কম খরচে ভালো পানি পাবেন। মুক্তি, আপনি বলছিলেন যে তীব্র গরমে তো একেবারে নাকাল অবস্থা, তার উপর তৈরি হয়েছে বিশুদ্ধ পানির সংকট, এবং এই যে পানি বাহিত বিভিন্ন রোগ, সেই রোগে আক্রান্ত হচ্ছে মানুষজন এবং চিকিৎসা খরচ মেটাতে হিমশিম অবস্থা তৈরি হয়েছে। এবং অনেক ক্ষেত্রে কিন্তু বিশুদ্ধ পানি পাওয়ার জন্য মানুষ বিপুল অর্থ খরচ করছে, তারপরও কিন্তু সুফল মিলছে না। আবিরের সবকিছু নিয়ে শান্তবাজারে রয়েছে বিস্তারিত পুরো আয়োজন। আপনাদের সাথে আছি আমি ইশরাত মুক্তি এবং আমি নাইম আবির। এই গার্মেন্টসের জন্য একটা বড় অংশ কটন আমরা ইউএসএ থেকে আমদানি করে থাকি। তো অন্তত আমাদের শেষ পর্যন্ত দাবি ছিল যে ইউএস কটন থেকে যে প্রোডাকশন হবে তৈরি পোশাক, সেই পণ্যের সেই অংশের উপরে যেন অন্তত শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়। আরেকটি জিনিস বলেছি যে যদি বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় তাহলে বেশি উপকৃত হবে গার্মেন্টস সেক্টর এই মুহূর্তে, এবং গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে তারা কিন্তু আমাদের মোটামুটি প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাই বেশি কাজ করে এবং তারা কিন্তু একটু গরিব ফ্যামিলি থেকে এসে তারা কাজ করে। মুক্তি, বাংলাদেশের যে রপ্তানি পণ্যগুলো আছে তার মধ্যে শীর্ষ অবস্থান কিন্তু পোশাক পণ্য, আমরা সবাই জানি, এবং যুক্তরাষ্ট্র একটি বড় সেই চাহিদা রয়েছে বাংলাদেশের। এবং যুক্তরাষ্ট্রের যে তুলা রয়েছে বা বিভিন্ন কাঁচামালের মাধ্যমে যে পোশাক পণ্যগুলো বাংলাদেশে তৈরি করা হয়, টিকফার আওতায় সেই দেশের কাঁচামালে তৈরি পণ্যগুলোর উপর শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ, এবং সফরকারী যে প্রতিনিধি দল রয়েছে সেই প্রতিনিধি দলের কাছে এই দাবি জানিয়েছেন বাণিজ্য সচিব। শুধু তাই নয়, দেশে যে শ্রম অধিকার সে ব্যাপারেও কিন্তু তাদের পর্যবেক্ষণ জানিয়েছে ইউএসটিআর। এ নিয়েও শান্তবাজারে রয়েছে বিস্তারিত। তবে শুরুতে দেশ জুড়ে তীব্র তাপ প্রবাহের খবর। ঢাকার চলমান তাপপ্রবাহ থাকতে পারে আরও 1 সপ্তাহ। বুধ বা বৃহস্পতিবার নাগাদ হতে পারে বৃষ্টি, তবে তাতে তাপমাত্রা খুব একটা কমবে না। এমনকি রাজধানীতে এবার রেকর্ড তাপমাত্রার শঙ্কা আবহাওয়া অফিসার। পরিবেশবিদরা বলছেন, নগরে গাছের পরিমাণ কমে যাওয়ার সঙ্গে বেড়েছে যানবাহন ও শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার, আর এতেই বাড়ছে তাপমাত্রার পারদ। নাজমুস সাকিবের প্রতিবেদন। উত্তপ্ত সড়ক, পুড়ছে মানুষ, কিন্তু রুটি রুজির এই শহরে সূর্য মাথায় নিয়েই বাধ্য হয়েই সড়কে নামছে নগরবাসী। মূলত চাকরি কিংবা প্রয়োজনেই সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষ বের হয়েছেন সড়কে, কিন্তু তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। অনেক ক্লান্তই করে রে বাবা, অনেকই গরম, ঘুম যাওয়া যায় না রাত্রে, অনেকই শরীর ঘামাইতে ঘামাইতে অস্থির হয়ে যায়, মনে করেন শরীর খুব ক্লান্ত হয়ে যায়, মনে করেন স্যালাইন খাইলাম, তারপরে মনোজন তৃপ্তিটা মিলে না। আমরা দোকানদারি করে আমরাই গরম সহ্য করতে পারি না, যারা যাইতেছে এরা সহ্য করবো কেমনে? এরা যায় আর শরবত খায়। আমার জীবনে আমি এত বড় গরম দেখিনি। এপ্রিলে তাপমাত্রা কমার তেমন কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। বুধ কিংবা বৃহস্পতিবার ঢাকায় কিছুটা বৃষ্টি হয়ে সাময়িক তাপমাত্রা কমলেও আবারও বাড়ার শঙ্কা তাদের। আজকেরও তাপমাত্রা
সর্বোচ্চ তাপমাত্রা যেটা গতকালকের ছিল সেটার ওইরকমই কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর ব্যতীত অন্যান্য যে বিভাগ আছে ঢাকা সহ সবগুলোতেই তাপমাত্রা গতকালকের মতোই কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, দুই এক জায়গায় কিছুটা কমতে পারে। এই বৃষ্টির কারণে 24-25 তারিখে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আবার 27-28 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধি পেয়ে আবার এই পূর্বের অবস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই শহরের তাপমাত্রা ক্রমশ কেন বাড়ছে? সাধারণত এপ্রিলে ঢাকার গড় তাপমাত্রা থাকে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। গত বছর 16 এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 40.6 ডিগ্রি সেলসিয়াস, যা গত 58 বছরের মধ্যে সর্বোচ্চ। আর এবছর তাকেও ছাড়িয়ে যাওয়ার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 1970 থেকে 2000 সাল পর্যন্ত 30 বছরে ঢাকার যে পরিমাণ তাপমাত্রা ছিল সেটা গত কয়েক বছরে ক্রমশ আরও বেড়েছে। এর প্রধান কারণ হিসেবে ধরা হয় নগরায়নের ফলে ভবন বেড়েছে এবং সড়কে গাড়ি যেমন বেড়েছে তেমনি গাছ কমেছে। এক জরিপে দেখা গেছে 30% গাছের সবুজ আচ্ছাদন প্রায় 0.4 ডিগ্রি সেলসিয়াস পারদের লেভেল কমিয়ে আনতে পারে ঢাকা শহরের। পরিবেশবিদরা বলছেন এই শহর নিয়ে সুষ্ঠু পরিকল্পনার অভাব বাড়াচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রা কমানোর জন্য কোনো পদক্ষেপ একদিনে আমরা সমাধান করতে পারবো না, কারণ এই তাপমাত্রা যেই ফ্যাক্টরগুলোর কারণে বৃদ্ধি পেয়েছে, যেগুলো অ্যাক্টিভ, যেমন অত্যাধিক বিল্ডিং আমরা তৈরি করছি যেগুলো গ্লাস দিয়ে তৈরি, আমরা বর্জ্য পোড়াচ্ছি, আমরা যানবাহনে পুরানো ইঞ্জিন ব্যবহার করছি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, এ ধরনের অনেক কাজ করছি যেগুলো তাপমাত্রা বৃদ্ধিতে সহযোগিতা করছে। আবার তাপমাত্রা কমাতে সরকারের সব সংস্থাকে একসঙ্গে কাজ যেমন করতে হবে, তেমনি শহুরে মানুষের সচেতনতা বাড়ানোরও তাগিদ দেন এই বিশেষজ্ঞ। গ্রিনারিজের ব্যবস্থা করতে হবে, তাহলে আস্তে আস্তে তাপমাত্রাটা কমে আসবে। নাজমুস সাকিব, এখন ঢাকা। এদিকে হিট স্ট্রোকে সিলেট ও নরসিংদীতে 2 জনের মৃত্যু হয়েছে। তীব্র গরমে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ নানা রোগ। প্রাণের মতো প্রকৃতিতে প্রভাব পড়েছে, শুকিয়ে যাচ্ছে খাল, বিল, ঝর্ণাধারা। একটু শীতলতার পরশ পেতে উন্মুখ প্রতিটি প্রাণ। ব্যুরো ও জেলা সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাবির সারওয়ার। সূর্যের টানা চোখ রাঙানিতে পুড়ছে শহর থেকে গ্রাম প্রান্তর। শ্রমজীবী মানুষের দুর্ভোগ ঠেকেছে চরমে। রোদে পড়া হাওয়ায় ঝলছে উঠছে চোখ মুখ। বিশেষ দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। সামান্য শীতলতার প্রত্যাশায় উন্মুখ প্রাণ প্রকৃতি। শরীর শুকিয়ে যাচ্ছে, গা হাত পা চিনচিন করছে, সব জ্বলে পুড়ে যাচ্ছে, আর প্রচন্ড গলা পিপাসা লাগছে। দম নেওয়ার কোনো পরিস্থিতি নাই, খালি তাপ, প্রচন্ড তাপ। রোদের কারণে হয়তো মানুষজন বাসাতে বের হচ্ছে না, গায়ে উঠছে না আপনার, সেজন্য ভাড়াটা নাই। যে জিনিসপত্রের দাম যদি বের না হয় আমাদের ভবিষ্যৎ তো না খেয়ে থাকবে। তারপরে এত গরম সহ্য হচ্ছে না গরমে। আবহাওয়ার সবশেষ তথ্যে প্রতিদিন উঠে আসছে তাপমাত্রার ভয়ানক চিত্র। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাসহ পার্বত্য অঞ্চলের চিত্র প্রায় অভিন্ন। তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল 18%। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকতে পারে। গুমোট গরমের জের ঠেকে মধ্যরাত পর্যন্ত। বৈদ্যুতিক পাখার হাওয়ায় যেন ক্ষণে ক্ষণে বিষিয়ে ওঠে গা। ঘাম বসে জ্বর, সর্দি ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বহির্বিভাগের মতো হাসপাতালের অন্তঃবিভাগেও বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। অসুখের কষ্টের সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয়। বাচ্চাদের বমি, পাতলা পায়খানা হচ্ছে, একাধারে আপনার পানি স্বল্পতার কারণে ঘাম হচ্ছে অতিরিক্ত। কালকে থেকে প্রচণ্ড ডায়রিয়ার ভাব দেখা যাচ্ছে, প্রচণ্ড গরমের কারণে এই অবস্থা হয়েছে। গরমে আমাদের এখানে ডায়রিয়া রোগী বেশি হচ্ছে, আসছে শিশুর সংখ্যা, তার মধ্যে শিশুর সংখ্যা বেশি। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার যেতে নিষেধ করব, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আর একান্তই যদি বাইরে বের হওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করবে এবং সুতি হালকা ঢিলে ঢালা কাপড় ব্যবহার করবে। আর বাইরের খোলা খাবার বা পচা বাসি খাবার, এইগুলো খাবার এড়িয়ে চলবে। তারপরে যেগুলো তৈরিকৃত জুস সেগুলো যেন ব্যবহার না করে। চলমান দাবদাহে প্রাণের মতো প্রকৃতিতেও বিরূপ প্রভাব পড়ছে। শুকিয়ে যাচ্ছে খাল, বিল, ঝর্ণাধারা। কমছে হ্রদের নীল জলরাশিও। পানির উৎস কমে যাওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে পাহাড়ের জুম চাষ। সেচহীনতায় নষ্ট হচ্ছে গ্রীষ্মের ফলমূলের আকার আকৃতি সহ ক্ষেতের ফসল।
সাবিত সারোয়ার, এখন। তীব্র গরমে মানুষের পাশাপাশি আক্রান্ত প্রাণীগুলো। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে খামারের শত শত মুরগি। মুরগি বাঁচাতে বাড়তি যত্নে বাড়ছে উৎপাদন খরচ। এমন অবস্থায় সংকট মোকাবিলায় খামারিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রতিবেদনে বিস্তারিত। টানা তাপ প্রবাহে পুড়ছে জনপদ। সূর্যের তেজে প্রাণ রীতিমতো ওষ্ঠাগত। প্রচণ্ড গরমে হাঁসফাঁস খামারে পালিত ব্রয়লার লেয়ার ও সোনালী মুরগির। হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে শত শত মুরগি। তীব্র গরমে মুরগি বাঁচাতে খামার ঠান্ডা রাখা ও বিভিন্ন ওষুধ দেয়া সহ নানা পানীয় জাতীয় খাদ্য দেয়া হচ্ছে মুরগিকে। কয়েকদিন ধরেই গড়ে ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করায় থামানো যাচ্ছে না হিট স্ট্রোকে মুরগির মৃত্যু। তীব্র গরমে খামারের অতিরিক্ত যত্নে ব্যয় বৃদ্ধির সাথে মাংস ও ডিমের উৎপাদনও কমেছে। খাদ্য খাবার কম খাচ্ছে, এর জন্য অসুস্থ, তারপর ডিমের পার্সেন্টটা কম আসছে। সমস্যা হয়েছে যে আমাদের মুরগি এখন ধরেন যে অনেক তাপমাত্রার কারণে মুরগি স্টক করে মারা যাচ্ছে। ফ্যানের ব্যবস্থা রাখতে হয়েছে, তারপরে টিনের উপরে পানির ব্যবস্থা করতে হয়েছে, না হলে গরমে আমাদের মুরগি স্টক করছে। রাজশাহী পোলট্রি ডিলার অ্যাসোসিয়েশনের মতে গরম থেকে বাঁচাতে প্রতি ৫ লাখ মুরগিতে খরচ বেড়েছে প্রায় ২ লাখ টাকা। এর সাথে প্রচণ্ড গরমে মুরগি মারা যাওয়ায় লোকসানের পরিমাণও বাড়ছে। পানি ছিটানো সহ নাটোরের ছোট বড় মিলিয়ে প্রায় ২,০০০ মুরগির খামার ঠান্ডা রাখতে নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছে মুরগি। এরই মধ্যে জেলায় কয়েক শতাধিক মুরগি মারা গেছে হিট স্ট্রোকে। মোটর সিস্টেম করছে উপরে, ঝর্ণা সিস্টেম করার পর তাপমাত্রা একটা কমে যাচ্ছে। খাওয়ার পর আমরা মুরগি স্যালাইন ট্যালাইন এগুলো খাওয়াচ্ছি। এখন আপাতত ২-১টা গরমে কাটতেছে। এ অবস্থায় খামারের শেড ঠান্ডা রাখার ব্যবস্থা নেওয়া সহ বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আর যখন ঠান্ডা থাকবে সেই সময় আপনারা খাবারগুলো দিবেন এবং পর্যাপ্ত পানি কিন্তু তাদের জন্য সেখানে রাখতে হবে। সেখানে প্রয়োজনে সেখানে ইলেকট্রোলাইট, গ্লুকোজ অথবা ভিটামিন সি এই জাতীয় খাবার কিন্তু আমরা তাদেরকে সরবরাহ করার জন্য বলছি। এদিকে তাপপ্রবাহের মাঝে ঘন ঘন লোডশেডিংয়ের ভোগান্তিতে গাজীপুরের খামারিরা বাড়তি যত্নের ব্যবস্থা নিলেও বিদ্যুৎ বিভ্রাটে তা কাজে আসছে না। 2 ঘন্টা পর পর পানি দিতে হয়। পানি না দিলে তো এইটা মুরগি দুর্বল হয়ে যায়। দুপুরে খাবার দিলে মুরগগুলো অনেক সময় মরে, স্টক করে মুরগ, বেশিরভাগ মুরগি স্টক করে মারা যায়। জেলায় ডিমের উৎপাদন কমেছে প্রায় 15%। বাড়তি যত্নে খামারিদের খরচ বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কোনো সহায়তা না পাওয়ারও অভিযোগ তাদের। একটা সেটে ২,০০০ মুরগি, সেখান থেকে দৈনিক ৫টা ৭টা 10টা, কোনোদিন বেশি তাপের পরিমাণটা বেশি হইলে সেদিন 20টা 30টাও মারা যায় দৈনিক। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা শিপ বেসে আমার এইরকম 200-300 মুরগি মারাই যায় হিট স্ট্রোকে। তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কায় পোল্ট্রি মালিকরা। সাদাত শাহেদ, এখন। অনাবৃষ্টি আর তীব্র তাপদাহে সংকটে রাজশাহী বরেন্দ্র অঞ্চলের ধান চাষ। গরমে দেখা দিয়েছে ধানের গোড়া পচন, পোকার আক্রমণ সহ পানির অভাব। প্রকৃতির বৈরী আচরণে চৈতালি ধান পরিপুষ্ট করতে সেচ, কীটনাশকে বাড়ছে ব্যয়। সজীব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। চৈতালি ধানের স্নিগ্ধ সবুজে ভরপুর বরেন্দ্র এলাকার মাঠঘাট। তবে মাথার ওপরে সূর্যের রুদ্ররূপে গেল কয়েক সপ্তাহ জুড়ে পড়ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। চাষিরা বলছেন এই সময়ে যে পরিমাণ পানির প্রয়োজন তার এক ফোঁটাও নেই এখানে, যাতে পড়তে হচ্ছে সংকটে। আগে ঘন্টাতে 1 বিঘা মাটি হতো, এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা দিয়ে হয় না পানি। তাতে আমাদের খুব একটু দুর্ভিক্ষ হয়ে গেছে, শিলিয়ারে পানি দিতে হয়। তবে পানি নিয়ে সমস্যায় পড়েনি বরেন্দ্রের উঁচু গ্রাম ডালহানলাঙ্গির এলাকার কৃষক স্টেফান কিস্কু। সপ্তাহ জুড়ে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাপসা গরমে তার ক্ষেতে জমে থাকা পানিতে পচন ধরেছে ধানের গোড়ায়। পানি দেওয়ার পরেও তারপরে গরমে এই পচন লাগছে, শীষ কাটা, বাইল কাটা, তোমার লাগছে, পোকা লাগছে।
এই গরমে বরেন্দ্র জুড়ে ৭০,২০০ হেক্টর জমিতে ধানের সেচ আর রোগবালাই নিয়ে বিপাকে আছেন রাজশাহীর ৩.৫ লাখ কৃষক। এবারে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৫,২৬,৫০০ বিঘায় চৈতালি বোরো ধানের আবাদ করেছেন চাষিরা। তবে এবারে বৃষ্টি না থাকায় ধান চাষে শতভাগ নির্ভর করতে হয়েছে ভূগর্ভস্থ পানির ওপরে। সেচের এই পানি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারছে না বরেন্দ্রের শুষ্ক মাটি, যাতে ৩ মাসে ১২টি সেচের পরিবর্তে দ্বিগুণ হয়েছে পরিমাণ। এদিকে গেল সপ্তাহ জুড়ে অতিরিক্ত তাপমাত্রায় পচন আর পোকার আক্রমণ ঠেকাতেও প্রতি বিঘা জমিতে কীটনাশক খরচ হচ্ছে অতিরিক্ত ৭০০ টাকা। তাতে বিঘায় ধান উৎপাদনে খরচ বেড়েছে প্রায় ২৪০০ টাকা। বৃষ্টিও হচ্ছে না, যে কোনো মুহূর্তে আপনার ওই শিল পাথর পড়ে ধান আমাদের নষ্ট হইতে পারে। আপনার যে খরচ হয়েছে জমিতে, খরচটা উঠবে কি উঠবে না বলতে পারছি না। এছাড়া রুক্ষ শুষ্ক বরেন্দ্রে প্রচণ্ড তাপদাহে ফসলের পরিচর্যায় শ্রমিক ব্যয় বাড়লেও কমছে কর্মঘণ্টা। তাতে যত্নের অভাবে পড়েছে ফসল। এতে আশানুরূপ উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে শঙ্কা কৃষকের। সকালে 10টা 11টা পর্যন্ত কাজ করি, আবার বিকালে সন্ধ্যা আসরের পর ছাড়া কাজ করা হচ্ছে, এত রোদের তাপ। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত তাপপ্রবাহ থাকলেও ফসল উৎপাদনে প্রভাব পড়বে না। আর অর্থনীতিবিদরা বলছেন অতিরিক্ত খরচের বিষয় বিবেচনা করে দাম নির্ধারণ করতে হবে ধানের। বিশেষ করে থোর অবস্থা থেকে শক্তদানা পর্যায় পর্যন্ত যেন আর মাটিতে পানির কোনো ঘাটতি না থাকে, সেজন্য জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার কৃষক পানি ধরে রাখবে এবং আশা করছি যে আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা, সেই উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের অর্জিত হবে। সরকার একটা দাম নির্ধারণ করে দেয়, কিন্তু সেই দামে কৃষকরা আসলে বিক্রি করতে পারে না, কারণ কৃষকদের ইমিডিয়েটলি তাদের জাস্ট ফসল ওঠার পরেই বিক্রি করতে হয়। কৃষিপণ্য উৎপাদনে প্রাকৃতিক বৈরিতার সবচেয়ে বড় সুযোগ নেয় স্থানীয় ফড়িয়া ব্যবসায়ী, মহাজন আর আড়তদাররা। তবে এই প্রাকৃতিক বৈরিতা উপেক্ষা করে কৃষক তার যে অতিরিক্ত মূলধন ব্যয় করে ফসলের বিক্রি শেষে সেই কৃষকেরই জেরের খাতা ভারী হয়। তাই পণ্যের বিক্রি বা পণ্যের মূল্য নির্ধারণে প্রান্তিক কৃষকদের দাবি প্রাকৃতিক বৈরিতাকে বিবেচনা করা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবকিছুই করবে সরকার। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করে এ কথা বলেন তিনি। আর্টিলারি ইউনিটের স্মৃতি, সংরক্ষণ ও ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নির্মিত হয়েছে এই কমপ্লেক্স। ফয়সাল করিমের প্রতিবেদন, ছবিতে ছিলেন সঞ্জয় মল্লিক। 1971 সালের 26 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে মুজিব ব্যাটারি প্রথম আর্টিলারি ইউনিট হিসেবে মুক্তিযুদ্ধে আত্মপ্রকাশ করে। বৃহত্তর চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন অঞ্চলে এই ইউনিট 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহযোগী হিসেবে ফায়ারিং অপারেশনে রাখে গুরুত্বপূর্ণ অবদান। মুজিব ব্যাটারি নামের এই আর্টিলারি ইউনিটের স্মৃতি সংরক্ষণ ও ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নির্মিত হয়েছে এই কমপ্লেক্স। রোববার সকালে চট্টগ্রামের হালি শহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে এই কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আর্টিলারি জাদুঘর ঘুরে দেখেন। এ সময় জাদুঘরে স্থাপিত বঙ্গবন্ধুর অতি বাস্তব প্রতিকৃতি, মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলাবর্ষণকারী ঐতিহাসিক 3.7 ইঞ্চি হাউইটজার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলাবারুদ সহ নানা ঐতিহাসিক স্মৃতি ঘুরে দেখেন। পরে হালি শহরের দরবার হলে সেনা সদস্যদের সাথে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আমরা সশস্ত্র বাহিনীর তারা বিশেষ অবদান রেখে যাচ্ছে। অন্যান্য দেশে সশস্ত্র বাহিনীর সাথে কাজ করতে হয়। আমি চাই যে আমাদের ছেলে মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না, সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। আজকের যুদ্ধটা এখন তো ডিজিটাল পদ্ধতিতেও শুরু হয়ে গেছে, কাজে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের আধুনিক জ্ঞান সম্পন্ন উচ্চ প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠুক, সেটাই আমাদের কাম্য। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখনই যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিল না। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য।
এই কমপ্লেক্সে জাদুঘর ছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রমের জন্য নানা সুযোগ সুবিধা ও আন্তর্জাতিক মানের হল। সামরিক বাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে এই কমপ্লেক্স অনন্য অবদান রাখবে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। এবার 2 টাকা বাড়িয়ে 32 টাকা কেজিতে 5 লাখ টন বোরো ধান কিনবে সরকার। আর এই ধান চাল কিনতে খরচ হবে প্রায় 7,000 কোটি টাকা। 7 মে থেকে শুরু হবে এই ধান সংগ্রহ এবং চলবে 31 আগস্ট পর্যন্ত। ধান 5 লাখ মেট্রিক টন 32 টাকা প্রতি কেজি। সিদ্ধ চাউল 11 লক্ষ মেট্রিক টন, দাম 45 টাকা প্রতি কেজি। আতপ চাউল 1 লক্ষ মেট্রিক টন। 7 তারিখ থেকে ধান কিনা শুরু করব। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্যপাত। ধান সংগ্রহের ক্ষেত্রে আরো বেশি উদার হওয়া উচিত। কমপক্ষে 10 লাখ টন ধান এবার যদি প্রকিউর করা হয় তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে। বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে প্রতিনিয়ত নাগরিকদের খরচ করতে হচ্ছে বাড়তি অর্থ, তবুও মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল। স্বাস্থ্য খাতে রোগীদের খরচ করা 5,000 কোটি টাকার 85% খরচ হয় শুধু পানিবাহিত রোগের জন্য। বিশেষজ্ঞদের মতে 2023 সালের মধ্যে বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে দরকার প্রায় $940 কোটি। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। বৈশাখের তপ্ত দুপুরে পানি বড় ভরসা খেটে খাওয়া মানুষের। শহরের বিনামূল্যের উৎস থেকে তাই পানি নেওয়ার চেষ্টা রিকশা চালক মোহাম্মদ আব্দুলের। বিশুদ্ধ পানির সংকট ও আয়ের টানাপোড়েনের মধ্যেই এই সংগ্রহে বেঁচে যাচ্ছে অতিরিক্ত খরচ। তাতে অবশ্য আপোষ করতে হচ্ছে বিশুদ্ধতার সঙ্গে। পানি ছোট ছোট দোকানে কিনে খাওয়া লাগে 2 টাকা গ্লাস। দেখা যায় দিন 10-20 গ্লাস পানি খেলে 40-50 টাকা যাচ্ছিল। কিন্তু পানি নিলে সারাদিন মানে আঙুরা কিনা না কেন। পানি ফুটা খাই তাহলে তো মেশিন কিনতে হবে, আর ইলেকট্রিক খরচ হবে, তার জন্য আমরা এখান থেকে নিয়ে খাই ভালো। অন্যদিকে সাবেক সরকারি কর্মকর্তা আব্দুল গনি পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বাসায় বসিয়েছেন বৈদ্যুতিক পানির ফিল্টার। পরিচালনা খরচ, বিদ্যুৎ খরচ সব মিলিয়ে পানির জন্য হিসেবের বাইরেও খরচ করতে হচ্ছে তার। ইলেকট্রিসিটির দাম বেড়েছে, অন্যান্য দাম বেড়েছে, সেটা তো একটু তো বাড়বেই। মানুষের চলাফেরার জন্য মানুষের জীবনযাত্রা মান বেড়েছে, সেই হিসেবে খরচ তো একটু বাড়বেই। 200 টাকা পার মান্থ ইলেকট্রিসিটি বিল যাবে। তারপরে আমাকে পিরিয়ডিক্যালি আমাকে বিভিন্ন ফিল্টার চেঞ্জ করতে হবে, মান্থলি, 6 মান্থলি, ইভেন 2 ইয়ারলি। অনেকগুলো স্টেজের ওরা ফিল্টার দিয়েছে, ওগুলো প্রত্যেকে চেঞ্জ করতে হবে। বিশুদ্ধ পানির জন্য চায়ের দোকানিকেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। প্রতিদিন 300, মাসে 9,000 টাকা খরচ করে। এটাই এক্সট্রা খরচ, এটা পানি। দেশে এখন নানা মাধ্যমে নানা মোড়কে বিশুদ্ধ পানি বিক্রি হচ্ছে। গ্লাস প্রতি 2 টাকা থেকে 500 গ্রাম বোতলে গুনতে হচ্ছে 20 টাকা। আর বাসাবাড়িতে পানি বিশুদ্ধকরণ যন্ত্রে খরচ 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। গেল বছরে শুধু একটি কোম্পানি পানি বিশুদ্ধকরণ যন্ত্র বিক্রি করেছে 268 কোটি টাকার। দেশে প্রতি বছর বিশুদ্ধ পানির নিশ্চয়তা অর্জনের লক্ষ্যে 1000 কোটি টাকা খরচ করছে সরকার। কাজ করছে এসডিজি লক্ষ্য পূরণে বিশুদ্ধ পানির নিশ্চয়তা নিশ্চিতে। সেখানে খোদ রাজধানীতেই খরচ প্রায় 1500 কোটি টাকা, যা থেকে পাওয়া যায় 270 কোটি লিটার পানি। এই পানি কিনতে খরচ করলেও সেটা বিশুদ্ধ করতে গুনতে হচ্ছে বাড়তি পয়সা। তবুও পূরণ হচ্ছে না বিশুদ্ধ পানির সংকট। আমাদের যে প্লাস্টিকের বোতলে করে যে পানি বাজারজাতকরণ, এই প্রক্রিয়াটার সাথেই আমরা দ্বিমত করি। কারণ এই প্লাস্টিকের যে বর্জ্যটা, এটা আমার পরিবেশকে ক্ষতি করছে। স্বাভাবিক প্রক্রিয়াটা যখন বন্ধ হয়ে যায়, অস্বাভাবিক প্রক্রিয়া যখন আপনি পানি নিতে চান, সেটা সাপ্লাইয়ের মাধ্যমে হোক, নিজে পিউরিফাই করে হোক, অথবা বোতলজাতের মাধ্যমে হোক, আপনার উৎপাদন খরচ বাড়বে, ব্যবহার খরচ বাড়বে। শুধু যে এই প্রভাব মানুষের আয় ব্যয়ের উপর পড়ছে এমনটা নয়, সরাসরি প্রভাব পড়ছে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে, যা পানি বিশুদ্ধ করার বদলে অন্য খাতে ব্যয় করা সম্ভব হলে অগ্রগতি হতে পারে অন্যান্য খাতে। স্বাস্থ্য খাতে 5,000 কোটি টাকা খরচ হলেও এর 85%ই হয় পানিবাহিত রোগে। এমন অনুৎপাদনশীল খাতে খরচ প্রভাব ফেলছে সামষ্টিক অর্থনীতিতে।
আমাদের যে এই অর্থনীতিতে যে আসলে এই যে খরচগুলো হচ্ছে সেগুলো আসলে প্রয়োজন হতো না। এই যে অর্থটা খরচ হচ্ছে সেই অর্থটা আমরা অন্য কোনো বিকল্প কাজে লাগাতে পারতাম, যে অর্থনৈতিক উন্নয়ন হতো। পানি খাতকে ঘিরে আমি মনে করি যে একটা বড় রকমের মহাপরিকল্পনা দরকার, এবং এটা শুধুমাত্র যে ওয়াসার বিষয় নয় বা এটা হচ্ছে এই যে পানি সম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। আমি মনে করি যে এটা ইন্টারসেক্টরাল যদি একটা প্ল্যান হয় তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সবাই কম খরচে ভালো পানি পাবেন। 2030 সালের মধ্যে শুধু বিশুদ্ধ পানি নিশ্চিত নয়, স্বল্প খরচে প্রাপ্তিতেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন গবেষণা সংস্থার হিসেবে আগামী অর্থবছরে 75 লাখ মানুষ বিশুদ্ধ পানি সেবা পেতে পারে 6,500 কোটি টাকার বিনিময়ে, যাতে দেশের 69% মানুষ বিশুদ্ধ পানি সুবিধার আওতায় আসবে। আর 2030 সালের মধ্যে $9.4 বিলিয়ন খরচ করলে সুবিধা পাবে শতভাগ মানুষ। দেবরাজ দেব, এখন, ঢাকা। চলতি মৌসুমে 2 টাকা বাড়িয়ে 32 টাকা কেজিতে 5 লাখ টন বোরো ধান সংগ্রহ করবে সরকার। সচিবালয় কমিটির সভায় খাদ্যমন্ত্রী জানান, এবার প্রায় 7,000 কোটি টাকায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। তবে সরকার নির্ধারিত দামে উৎপাদন খরচ উঠবে না বলে মনে করছেন কৃষকরা। এমন অবস্থায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ কৃষি অর্থনীতিবিদদের। আরও জানাবেন আজহার লিমন। দেশের প্রান্তে প্রান্তে শুরু হয়েছে বোরো ফসল তোলার ধুম। আর এই মৌসুমকে সামনে রেখে বছরের প্রয়োজনীয় খাদ্যশস্য মজুদের প্রস্তুতি নিচ্ছে সরকার। চলতি বছরে কি পরিমাণ শস্য মজুত করা হবে, কৃষকদের কাছ থেকে কি দামে কেনা হবে, কিংবা বাজার চাহিদা কেমন, দেশের খাদ্য শৃঙ্খলার খুঁটিনাটি নিয়ে সিদ্ধান্ত নিতে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এই বৈঠক। খাদ্যমন্ত্রীর নেতৃত্বে এই সভার অতিথি কৃষি, বাণিজ্য, দুর্যোগ ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। অলরেডি শুরু হয়েছে, আপনারা মিলে একটু খোঁজ দেন। বৈঠক শেষ করে খাদ্যমন্ত্রী জানান, এবছরে ধান, চাল ও গম সব মিলিয়ে 17.5 লাখ টন খাদ্যশস্য মজুদের পরিকল্পনা নিয়েছে সরকার, যে লক্ষ্যে আগামী মাসের 7 তারিখ থেকে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সংগ্রহ শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। 7 তারিখ থেকে ধান কিনা শুরু করব। ধান, চাল কিংবা গম এবারে মোটামুটি সব ধরনের প্রতি কেজিতেই দাম বাড়ানো হয়েছে 1 থেকে 2 টাকা পর্যন্ত। এবারে প্রতি কেজি ধান কেনা হবে 32 টাকায়, সিদ্ধ চাল 45 টাকায়, আতপ চাল 44 টাকায় এবং গম 34 টাকা দরে কেনা হবে। হাওড়ে বেশি ধান কেনার জন্য আমরা সিদ্ধান্ত হয়েছে আমরা 7 তারিখ থেকেই, আগামী 7 তারিখ থেকে হাওড়ে আমরা প্রকিউরমেন্ট শুরু করব এবং আশা করি যে আমরা সফলতার সাথে এটা করতে পারবো এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এখন মজুদ খাদ্যের পরিমাণ প্রায় 12 লাখ টন, সরবরাহ লাইনে আছে আরও 3 লাখ টন গম। কিন্তু এত কিছুর পরেও এই যে বাজারে চালের দাম অনেক বেশি, তাতে কতটা সন্তুষ্ট মন্ত্রণালয়গুলো, প্রশ্ন ছিল সাংবাদিকদের। আমি তো মনে করি যে সহনীয় আছে। আপনারা সারা বিশ্বের চাউলের বাজার একটু রেকি করেন, তাহলে আমার মনে হয় আপনাদের ভুল ভেঙে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এদিকে সরকার নির্ধারিত দামে উৎপাদন খরচ উঠবে না বলে দাবি করছেন কৃষকেরা। 15-16 টাকা খরচ সরকার যা দেবে, আমাদের এতে হয় না, খরচের টাকা ওঠে না আমাদের। আমরা যদি 35-40-এর ভিতরে থাকে তাহলে এই জিনিসটা মনে হয় না আমরা খরতাম পারবো। চাষের খরচ, সেচের খরচ, জন খরচ দিয়ে বর্তমান যে ধান করি, যে সরকার যে রেট নির্ধারণ করে দিয়েছে, এই নির্ধারণ রেটে যদি আমরা ধান বিক্রি করি তাহলে আমাদের কিচ্ছু থাকবে না। কৃষক যেন দাম বাড়ানোর সুফল পায়, সেজন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। কিন্তু এই বছর যেহেতু 2 টাকা প্রতি কেজিতে ধানের দাম বাড়ানো হয়েছে, কাজেই এক্ষেত্রে হয়তো কৃষকরা একটু উৎসাহিত হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে আরো বেশি উদার হওয়া উচিত। কমপক্ষে 10 লাখ টন ধান এবার যদি প্রকিউর করা হয় তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে, কারণ আমাদের ধান উৎপাদনের যেই পূর্বাভাস সেটা খুবই ভালো। খাদ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 17 এপ্রিল পর্যন্ত দেশে চালের সরকারি মজুদ ছিল 8,77,000 টনেরও বেশি। আজহার লিমন, এখন, ঢাকা।
যুক্তরাষ্ট্রের বাজারে টিকফা চুক্তির আওতায় শুল্কমুক্ত পণ্য গার্মেন্টস পণ্য রপ্তানির সুযোগ চেয়েছে বাংলাদেশ। অন্তত যুক্তরাষ্ট্রের কাঁচামালে তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া উচিত বলে মনে করেন বাণিজ্য সচিব। সচিবালয়ে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ এর সফরকারী দল দেখা করতে গেলে এ দাবি জানান বাণিজ্য সচিব। আজহার লিমনের আরও একটি প্রতিবেদন। এক দশকের প্ল্যাটফর্ম টিকফা, যার উদ্দেশ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে নতুন এক দিগন্তে পৌঁছে দেওয়া। মূলত দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্যে এই ফ্রেমওয়ার্কের আওতায় অনেক কিছুই করবার চেষ্টা করছে দুই দেশ। শুরু থেকে যুক্তরাষ্ট্রের কাছে টিকফার আওতায় বাংলাদেশ গার্মেন্টস পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে। বাংলাদেশ বলছে যে তুলা আমেরিকা থেকে আমদানি করা হয় তা থেকে উৎপাদিত পণ্যে শুল্কমুক্তভাবেই যুক্তরাষ্ট্রে বাজারজাত করার অধিকার দেওয়া উচিত। আমাদের লেবার রাইটস পজিশন উন্নত করতে হবে। তারপরে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের ক্ষেত্রে তারা প্রশংসা করেছে যে আমাদের আইনগুলো অনেক সংশোধন হয়েছে গত 2-3 বছরে, কিন্তু এনফোর্সমেন্টের বেলায় তারা বলতে চায় যে এনফোর্সমেন্টটা আরও ভালো করতে হবে। আজকের এই দ্বিপাক্ষিক সভায় ডব্লিউটিওতে যাতে বাংলাদেশকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র, সে অনুরোধও জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ডিএফসি ফান্ড থেকে অর্থায়ন নেওয়ার আগ্রহ দেখানো হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্র বাদে সব উন্নত এবং উন্নয়নশীল দেশে বাংলাদেশ কিন্তু শুল্কমুক্ত সুবিধা পায়। সুতরাং আন্ডার দ্য ডব্লিউটিও ল তাদেরও দেওয়ার জন্য আমরা বলেছি এইটা। আরেকটি কথা আমরা যুক্তি দিয়েছি যে সকল স্বল্পোন্নত দেশের যে জনসংখ্যা তার মধ্যে 18% জনসংখ্যা বাংলাদেশে বাস করে। তো এত মানুষের জন্য একটা যেখানে তারা স্বল্পোন্নত দেশের সুবিধাটা সব জায়গায় পাচ্ছে, আমেরিকা দেওয়া উচিত। আরেকটি তো তখন তারা বলেছে যে এটা তাদের কংগ্রেস যারা আইন প্রণয়ন করে তাদেরকে বিষয়টা বোঝাতে হবে। এছাড়া কৃষি প্রযুক্তি, তথ্য আদান প্রদানের ব্যাপারেও ইউএসটিআর-এর প্রতিনিধিদের সাথে কথা হয়েছে বাংলাদেশ পক্ষের। বড়দাগে কোনো প্রতিশ্রুতি না মিললেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য ইতিবাচক বলছেন কর্মকর্তারা। আজহার লিমন, এখন, ঢাকা। মশা নিধনে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা। রোববার সকালে দক্ষিণ সিটির 11 ও 12 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধিরা খিলগাঁও এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। তারা জানান মাস জুড়ে চলবে তাদের এই কার্যক্রম। এছাড়া জনসচেতনতা তৈরিতে বিতরণ করা হবে লিফলেট। মেহেরিন অ্যানির প্রতিবেদন। ময়লা আবর্জনায় পানি প্রবাহ বন্ধ হয়ে এখন মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে রাজধানীর খিলগাঁওয়ের বাগিচা এলাকার এই ঝিলটি। যে ঝিল হওয়ার কথা ছিল এলাকাবাসীর স্বস্তির জায়গা, সেটি এখন দুর্ভোগের কারণ। 4টা পর্যন্ত রাত পর্যন্ত দুনিয়ার মশা বন যায় না, দিনেও বসা যায় না। ডেঙ্গুর বড় বড় একটা মশা। ভিতরে এগুলো একটু কম, কিন্তু আশেপাশে যারা থাকে তাদের অনেক অসুবিধা হয়ে যায়। মশার কয়েল দিচ্ছে, কেউ ওষুধ দিচ্ছে, কিন্তু কোনো কিছুতেই মশা যাচ্ছে না। মশা তো দ্বিগুণ বাড়তি থাকে। ড্রেনে তো পোকামাকড়ের মশা ওষুধ দেওয়াই পড়ে না, দেখি না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1, 11 এবং 12 নম্বর ওয়ার্ডের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা শাহজাহানপুর, খিলগাঁও রেলগেট এবং বাগিচা এলাকায় মশার উপদ্রব মৌসুমের আগেই বেড়েছে কয়েক গুণ। নোংরা পানি এবং ময়লা আবর্জনা এই এলাকায় বেশি হওয়ায় ওষুধ ছিটিয়েও মিলছে না মশা থেকে মুক্তি। গরমের কারণে মশারির পরিবর্তে ব্যবহার বেড়েছে ক্ষতিকারক কয়েলের। গরমের মধ্যে মশারি টানে ঘুমোতে হয়। এই কয়েল নিয়ে যাচ্ছি, মনে হয় কারেন্ট চলে গেছে, তাও এই কয়েল লাগবে বাসায়। কয়েল জ্বলতেছিল এতক্ষণ বাসায়, এখন এই যে মশা কয়েলটা শেষ হয়েছে, আবার শেষ। এই গরমের মধ্যে আবার আসছি দোকানে কয়েল নেওয়ার জন্য। আগে মনে করেন যে একটা কয়েল লাগান লাগতো, এখন মনে করেন যে 3-4টা মনে হয় কয়েল লাগান লাগে আর কি। এখন তো আর মুসুরটা টাঙানো যায় না, গরম। এখন কয়েলই একটা জায়গায় 5টা লাগা লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলিতেছে। প্রিয় এলাকাবাসী, রোববার সকালে এই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন অভিযানে নামে স্থানীয় জনপ্রতিনিধিরা। মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি চলে ঝিল পরিষ্কার এবং মশার আবাসস্থল ধ্বংসের জন্য করা হয় লার্ভিসাইড। স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মশক নিধনে মাস জুড়ে প্রচার চালানোর পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করবেন তারা। লার্ভিসাইড যেটা বলে, ওই যে আপনি লিকুইড খুব হুইল বাদ দেওয়া হয়, তারপরে আপনার এমনি ছোটো মেশিন দেওয়া হয়, সেটা চলতেছে কন্টিনিউ। আমরা সেটা চালিয়ে নিচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত এই মশা বা পানিতে মশার জন্মের না মরবে বা যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে থাকবে। ডেঙ্গুর সময় চলে আসছে, এখন আগের থেকে যদি আমরা এটা প্রতিকার করতে পারি তাহলে ডেঙ্গুর পরিমাণ কম রাখতে পারবো। সেজন্য আমরা ক্রাশ প্রোগ্রাম, চিরুনি অভিযান,
যেটা বলা হয় প্রথম ঝিল থেকে শুরু করলাম, ঝিল শেষ হওয়ার পর আমরা এখন থেকে একটু গরম তো সকালবেলা লাভ রিসাইডটা যেটা বলে এটা হচ্ছে কার্যকরী। দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিদিন সকাল এবং বিকাল 2 শিফটে তাদের এই মাসব্যাপী মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র সীমায় পৌঁছেছে। বর্তমানে জাহাজটি শারজাহ গভীর সমুদ্র বন্দরে নোঙর করেছে। জাহাজের প্রধান প্রকৌশলী ASM সাইদুজ্জামান ও ক্যাপ্টেন আব্দুর রশিদ এক ক্ষুদে বার্তায় জানান, বন্দরের প্রশাসনিক কাজ শেষে জাহাজটিকে আজমান হামরিয়া বন্দরের জেটিতে নিয়ে আসা হবে। বন্দর কর্তৃপক্ষের অনুমোদনের প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগবে। জাহাজের মালিকপক্ষ জানায়, জাহাজটি আজ রাতে সম্ভব না হলে সোমবার সকালে জেটিতে ফেরানো হবে। এসব প্রক্রিয়া শেষ করতে সোমবার দুবাই যাচ্ছেন KSRM গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম। জাহাজটি আল হামরিয়া বন্দরে পৌঁছানোর পর 2 জন নাবিককে উড়োজাহাজে করে দেশে ফেরানো হবে। বাকি 21 জন নাবিক ওই জাহাজে করেই দেশে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। ইসরায়েল, ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে $9,500 কোটি বিল পাশ হয়েছে। ভোটের পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। এর মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ সবচেয়ে বেশি। বিলটি কংগ্রেসে পাশের পর এখন সিনেটে পাশের অপেক্ষায়। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। একদিকে রাশিয়ার আক্রমণ ঠেকাতে হিমশিম অবস্থা ইউক্রেনের, অন্যদিকে গাজায় চালানো আগ্রাসনের মধ্যেই তুঙ্গে ইরান ইসরায়েল উত্তেজনা। এছাড়া চীন তাইওয়ান উত্তেজনা তো আছেই। অথচ ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে তিক্ততায় অনেক দিন ধরেই যুদ্ধে লিপ্ত বন্ধু দেশ ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা দিতে পারছিল না যুক্তরাষ্ট্র। থমকে ছিল তাইওয়ানকে দেওয়া সহায়তার প্রতিশ্রুতিও। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। শনিবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে মোট $9,500 কোটি সহায়তা প্যাকেজের বিল পাশ হয়েছে। এর মধ্যে শুধু ইউক্রেনের জন্যই থাকছে $6,000 কোটি বেশি। এছাড়া ইসরায়েলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $2,000 কোটি উপরে। আর বাকিটা থাকছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য, যেখানে ইউক্রেনের জন্য ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়েছে 311টি, বিপক্ষে পড়েছে 112টি ভোট। অন্যদিকে ইসরায়েলের পক্ষে ভোট পড়েছে 366টি আর বিপক্ষে ভোট পড়েছে 158টি। Our operations. It also includes tough measures and sanctions on Iran and Russia and China, which most of the American people understand is a necessity and a very important thing. Our process in the end ensured that each member was able to consider the individual supplemental elements on their own merits, which is exactly how the House is supposed to work. সহায়তা বিল পাশ করায় মার্কিন আইন প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। які відчують і наші воїни на передовій, наші міста і села, які потерпають від російського терору. Сьогодні відбулося голосування Палати представників Сполучених. এখন বিলগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন সিনেটের অনুমোদন, আর তাই দ্রুত বিল পাশ করতে সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরায়েল ও ইউক্রেনের পাশে তাদের অবস্থান কতটা দৃঢ়। তৌহিদুর রহমান, এখন, বিশ্ব। খেলার প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী ইমরুল কায়েস, মেহেদী মিরাজরা। বিশ্ব আসরের আগে জিম্বাবুয়ে সিরিজ প্রস্তুতিতে বেশ সহায়ক হবে বলে মনে করছেন তারা। স্কোয়াডে সুযোগ পেলে নিজেকে বেলে ধরতে চান দীর্ঘদিন টি-20 দলে না থাকা মেহেদী হাসান মিরাজ। আরও জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না বাংলাদেশ। তার উপর এবারের বিশ্বকাপ সুদূর মার্কিন মুলুকে। বিশ্ব আসরগুলো থেকে বরাবরই খালি হাতে ফেরা বাংলাদেশকে এবারও কোনো স্বপ্ন দেখাতে পারছেন না টাইগার দলপতি নাজমুল শান্ত। কদিন আগে গণমাধ্যমকে জানিয়েছেন খুব বেশি আশাবাদী না হতে। অবশেষে সমর্থকদের কিছুটা ভরসা জোগালেন ইমরুল কায়েস আর মেহেদী হাসান মিরাজ। চাইবো যে বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলে আসতে পারে। দেখা যাচ্ছে আমরা অনেক সময় এক্সপেকটেশন থাকে আমরা সেমিফাইনাল খেলবো, ফাইনাল খেলবো, আমরা এক্সপেকটেশন আমরা করতে পারি না, তো এটা আমাদের নিজেদের খারাপ লাগে আরো বেশি। তো আমি চেষ্টা করবো, আমরা দোয়া থাকবে এবং আমরা সবাই চাইবো যে বাংলাদেশ একটা ভালো পজিশনে যাবে এবং ভালো ক্রিকেটের জন্য খেলতে পারে। এখন যে টিমটা আছে
আপনার কম্বিনেশনটা ভালো আছে, আমাদের বোলিং সাইডটা খুবই ভালো, আমি খুব আশাবাদী। পেস বলাররা খুব ভালো বল করছে, স্পিনার আছে, জাস্ট ব্যাটসম্যানরা যদি শুধু আমরা রান করতে পারি তাহলে আমরা মনে হয় না কোনো টিমের সাথে ওইরকম খারাপ হবে। সো আমাদের চ্যালেঞ্জটা ব্যাটসম্যানদেরই নিতে হবে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের লম্বা টি-20 সিরিজ। এরই মধ্যে সিরিজের প্রস্তুতি শুরু করেছে দল, হয়েছে ফিটনেস টেস্টও। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটাকে গুরুত্বপূর্ণ বলে মানছেন ক্রিকেটাররা। ওয়ার্ল্ড কাপ ইভেন্টটা এমন একটা ইভেন্ট, এখানে পারফর্ম করলে, ভালো খেললে অনেক কিছু ডিপেন্ড করে। সো প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের প্রিপারেশন ওয়াইজ খুব ভালো হচ্ছে, যেহেতু ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ আছে। আমি মনে করি এই সিরিজের মাধ্যমে সবাই নিজেকে 100% দিতে পারবে এবং ওয়েল প্রিপারেশন নিয়ে যেতে পারবে ওয়ার্ল্ড কাপে। অন্য 2 সংস্করণে নিয়মিত হলেও টি-20তে দীর্ঘদিন ধরেই অনিয়মিত মেহেদী হাসান মিরাজ। দেশের জার্সিতে সবশেষ টি-20 খেলতে মাঠে নেমেছেন গেল বছরের জুলাইয়ে। এরপর বাংলাদেশ 2টি টি-20 সিরিজ খেললেও জায়গা হয়নি মিরাজের। আসন্ন বিশ্বকাপ দলেও তার জায়গা হবে কিনা এ নিয়ে সংশয় আছে। প্রত্যয়ী মিরাজ অবশ্য সুযোগের অপেক্ষায়। এখন পর্যন্ত জানি না ওয়ার্ল্ড কাপে কি হবে না হবে, যদি চান্স পাই অবশ্যই ভালো খেলার চেষ্টা করব। 3 মে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই শুরু বাংলাদেশের। নোমান আব্দুল্লাহ, এখন। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।